নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বড় বউ। তাহলে শুরু করি। গল্পের নাম বড় বউ। 50 বৎসর আগের কথা হইলে কি হয়, সেকালেও বটে একালেও বটে। বংশের ধারাকে অতিক্রম করিলেই লোকে কহে প্রহ্লাদ। শ্বেতাব আর মহাতাব দুই ভাইকেও লোকে কহিত জোড়া প্রহ্লাদ। সরকার গোষ্ঠী বনিয়াদি বংশ, পুরুষানুক্রমিক জমিদার, মস্ত নাম ডাক, প্রবল প্রতাপ। শ্বেতাবের পিতামহ দুর্দান্ত উগ্র ক্ষত্রিয় প্রধান। একটা মৌজা খরিদ করায় বন্ধুবান্ধব হিতৈষী 5 জনে বলিয়াছিল, বাবু, মহলটা কেনা কি ভালো হলো? ও মহল নিলামেই ফিরছে। যে কিনেছে সে ঘর থেকে কিছু দিয়ে তবে ছেড়েছে। বাবু হাসিয়া বলিয়াছিলেন, জানো, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, কংস দমন কৃষ্ণচন্দ্রং, আগুরি দমন হাম। কথাটা বলা তাহার মিথ্যা হয় নাই। মহলখানা তিনি শাসন করিয়াছিলেন। সে মহল এখন আর সরকারদের নাই, তবে কথাটা আজও আছে। শুধু প্রবাল প্রতাপই নয়, দয়াল দাতা বলিয়াও চাকলাটায় সরকারদের বিপুল খ্যাতি ছিল। গনিয়া দান কখনো সরকারদের কোষ্ঠীতে লেখা নাই। মুঠায় যাহা উঠিয়াছে তাহাই দান করিয়াছে। রাত্রি 3য় প্রহরে অতিথি আসিলেও কখনো বিমুখ হয় নাই। প্রত্যহ খিচুড়ির আয়োজন পাকশালায় মজুত রাখিয়া ভাণ্ডারী পাচকের ছুটি হইত। গৃহহীনের গৃহের জন্য সরকারদের বিশাল তালপুকুর ন্যাড়া হইয়া গিয়াছে। গ্রামের মধ্যে কড়া হুকুম ছিল, অরন্ধনে কাহারও দিন যাইবে না। অভাব হইলে ভাণ্ডার হইতে লইয়া যাইবে। প্রত্যহ একজন পায়ী গ্রাম ঘুরিয়া দেখিত কার বাড়িতে ধোঁয়া নাই। সঙ্গে সঙ্গে তাহার কৈফিয়ত তলব হইত, কেন তার বাড়িতে উনান জ্বলে নাই। সঙ্গত কারণের অভাবে তাহার শাস্তি হইত, সাহায্য মিলিত। শেষে আবার বাবু নিজ নামে খরচ লিখিয়া জরিমানার টাকা বাজে আদায়ের ঘরে জমা হইত। উৎসব আড়ম্বর তাও অক্লান্ত অবিরাম ধারায় চলিত। পালে পার্বণে সে তো রীতিমতো বরাদ্দই ছিল। তাহার উপর এলাকার যাত্রা, খেমটা, কবি, ঝুমুর যে কোনো দল আসিলে সরকার বাড়িতে গান না শুনাইয়া চলিয়া যাইবার হুকুম কাহারও ছিল না। একবার একদল ভালো খেমটা 25 দিন বাবুদের বাড়িতে আটক ছিল। শেষে বাড়ির গিন্নি যুদ্ধ ঘোষণা করায় তবে তাহারা ছুটি পায়। এদিকে বাবুদের বাগান বাড়ির প্রতি ছোট তালগাছের খেঙর ভিতরে একটি করিয়া গাঁজার কলিকা থাকিত। গিরিমামার খাতা কখনো 3-0 হয় নাই। গিরিমামা হইতেছেন লাইসেন্স প্রাপ্ত ভেন্ডার। বাবুদের দৌলতে জমি পুকুর তাহার বাড়িয়াই চলিয়াছে, কিন্তু বাকি কম পড়ে নাই। সেই বংশের পিণ্ডদাতা শ্বেতাব শুধু পূর্বপুরুষগণকেই পিণ্ড দিল না, তাহাদের চাল চলন ধারাধরণ সমস্তকেই পিণ্ডদান করিল। গিরিমামার দেনা বাড়া তো দূরের কথা, বিনা পয়সাতেই 3-0 হইল। সে স্পষ্ট বলিয়া দিল, টাকা নাও তো সম্পত্তি ফিরে দাও, সম্পত্তি নাও তো খাতার উসুল দাও। যদি চালাকি করো টাকা তো দেবই না, সম্পত্তিও কেড়ে নেব। ছোট ভাই মহাতাবের গাঁজা ভিন্ন চলে না বটে, কিন্তু সে 1 পয়সা নগদ বিদায়। গিরিমামা আর সরকার বাবুদের নাম খাতায় ছকিতে পায় না। প্রজার ঘাড়ে সমানে যাত্রার জন্য বৃত্তি আদায় চলিল বটে, কিন্তু খাতায় খরচ বন্ধ হইয়া গেল। যাত্রা খেমটা তো দূরের কথা, বাবুদের দুয়ারে বৈষ্ণবীর খঞ্জনী বাদ্যও নিষিদ্ধ হইয়া গেল।
এসো হরি বলো, ভিক্ষা মাগো, গীতবাদ্য কিসের? দান খয়রাতে ওসব তো নিছক বরবাদ, সমস্ত বন্ধ হইয়া গেল। মুঠি তো মুঠি, আঙুলের আগাতেও একটা পয়সা উঠিত না। লোকে খায় না খায়, তাহাতে কাহার কি যায় আসে? একটা বড় কথা বলিতে ভুলিয়াছি। সরকার বংশের সবচেয়ে মহৎ খ্যাতি ছিল সত্যবাদিতার। একবার মিথ্যা এজাহার দিবার ভয়ে একটা সম্পত্তি তাহারা ছাড়িয়া দিয়াছিলেন। সেতাব কিন্তু সে পথই মারাইল না। সে স্বার্থের জন্য দিনকে রাত্রি বলিতেও দ্বিধাবোধ করিত না, আর সে পারিত। লোকে বলে সেতাব নাকি ঘুমন্ত লোকের হাতের টিপ লইয়া আসিয়া খত তৈয়ারি করে। জালেও তাহার অরুচি নাই। ক্রমে লোকে বলিতে আরম্ভ করিল, হাড়ে পাশা হয় বাবা, চামড়ায় ডুগডুগি, গোটা দেশের ভিটে ঘুগুনা চড়িয়ে ছাড়বে না। ছোট প্রহ্লাদ মহাতাপ সে ছিল পাগল। পুরাতন বাগানে তাহার বাসা। নিয়মিত গাঁজা আর শের 2 দুধ এই হইলেই হইল। সংসার খুব সুখের স্থান, কোথাও কোনো অভাব নাই, দুঃখ নাই। তাহার অভাবও বড় হইত না, কারণ শীর্ণদেহ সেতাব মহাতাপের দীর্ঘ দেহের দিকে চাহিয়া শিহরিয়া উঠিত। ওই দেহ আর কাণ্ডজ্ঞানহীনের ক্রোধ, ও তো সভ্যভাবে ঝগড়া করিবে না, হয়তো তুলিয়া আছাড় মারিয়াই বসিবে। তবে ভরসার মধ্যে পত্নী কাদু। তাহার কথা মহাতাপের বেদ বাক্য। কাদু আর মহাতাপ এক বয়সী। বাল্যসাথী 9 বছরের কাদু যখন এ বাড়িতে আসে, মহাতাপ তখন 8 বছরের। কাদু নিশ্চয়ই স্বামীর লাঞ্ছনা দেখিতে পারিবে না। বন্ধুর জীবনপথে সংসারটি গোলাকার পৃথিবীর মতোই বেশ গড়াইয়া গড়াইয়াই চলিতেছিল। মাঝে মাঝে ছোট বউ মানদার ফোঁসফোঁসানি অসন্তোষ উপলখণ্ডের মতো পথরোধ করিলেও গতিরোধ হইত না, একটু আধটু ঝাঁকানি মাত্র বোধ হইত। ছোট বধূটের সংসার জ্ঞান খুব টনটনে। ভাগাভাগির ঘরের মেয়ে সে, ভাগটা খুব বুঝিত। কিন্তু খোদ ভাগি না বুঝিলে পরের বুঝিয়া লাভ কি? রাত্রিতে আরক্ত নেত্রে মহাতাপ যখন শিব নাম করিতে করিতে বিছানায় এলাইয়া পড়িত, তখন মানদার ফোঁসফোঁসানি বাড়িয়া যাইত। সে বেশ গম্ভীরভাবে আরম্ভ করিত, বলি কি হচ্ছে না হচ্ছে খোঁজ রাখো কিছু? মহাতাপ চমকিয়া লাল চক্ষু যথাসম্ভব মেলিয়া কহিত, কি বড় বউ খায়নি বুঝি কিছু? মানদার আর কথা সরিত না। ক্রোধে লজ্জায় একটা অগ্নিদৃষ্টি হানিয়া মুখ বাঁকাইয়া বসিয়া থাকিত। মহাতাপ কহিত, কার সঙ্গে ঝগড়া হলো? তোমার সঙ্গে বুঝি? মানদা নীরব। মহাতাপ অসহিষ্ণু হইয়া উষ্ণকণ্ঠে কহিত, বলি কথা কও না যে? মহাতাপের 82 সিক্কার ওজনের কিলকে মানদার বড় ভয়। সে এবার উত্তর দেয়, কিন্তু ঝাঁঝ যায় না। আমার কি সাধ্যি? রানীর সঙ্গে কাঠকুড়ুনির ঝগড়া করবার সাধ্যি কি? তবে দাদার সঙ্গে বুঝি? অতি তীব্র ঝঙ্কার দিয়া মানদা এবার কহিল, জানি না আমি। মহাতাপ অতি রোষে উঠিয়া বসে। আজ চামারের নেতার মেরে দে একেবারে, বউটাকে মেরে ফেলবে কোনো দিন। মানদা বিস্ময়ে হতবাক হইয়া তাহাকে ধরিয়া বলে, লোকে যে তোমাকে পাগল বলে তা মিথ্যে নয়। মহাতাপও বিস্ময়ে দাঁড়াইয়া বলে, কেন? মানদা বলে, নইলে তুমি বড় ভাইয়ের নেতার মারতেই বা যাবে কেন? বড় বৌরানী উপোস করতেই বা যাবে কেন? তাদের ঝগড়াই বা হবে কেন? বিছানার উপর মহাতাপ বসিয়া বলে, তবে তুমি বলছো কি? হলোই বা কি? মানদার কান্না পায়। সে কহে, বলি তুমিও তো বিষয়ের অর্ধেক মালিক, তা দানপত্র তোমার নামে হয় না কেন? তোমার দাদার নামেই বা হয় কেন? আর বিষয়ে? মহাতাপ এই পর্যন্ত শুনিয়া আর শোনে না।
পরম নিশ্চিন্তের মতো বিছানায় শুইয়া বলে, শিব শিব। এতক্ষণ ব্যার করে শেষ হলো কি না বিষয়। মানুদাও আর শুনিতে পারে না। সে হরাম করিয়া দরজাটা খুলিয়া বারান্দায় ছুটিয়া বাহির হইয়া যায়। বোধহয় কাঁদে। ঘরে মহাতাপ শুইয়া গান ধরে, মন বল রে শিব শিব, বিষয় বিষ তার নাম করো না। বোধহয় মানুদাকে তত্ত্বজ্ঞান শিক্ষা দিতেই চেষ্টা করে। সরকার বাড়ির সংসারের মধ্যে দুটি বউ, আর ছোট ভাইয়ের এক ছেলে বছর দেড়েকে। বড় বউ কাদুর বয়স 25-26। সারা দেহে বন্ধা নারীর একটা সতেজ স্বাস্থ্য ও লাবণ্য। শুধু তাই নয়, গ্রামে বড় বউর একটা রূপের খ্যাতিও আছে। সে এ ঘরে আসিয়াছিল 9 বছর বয়সে। ছোট বউ আসিয়াছিল আরও কম বয়সে। সরকার বাড়িতে 9 বছরের বেশি বয়সের বউ আসা নিষেধ। মানুদা একটু মোটাসোটা, গোলগাল দেহ, তাই মহাতাপ তাহাকে বলিত ধুমসি। আর তাহার পিঠে কিল মারিতে মহাতাপের বড় মজা লাগিত, কারণে অকারণে। কারণেরও বড় অভাব হইত না। মহাতাপ তাহাকে দেখিতে পারিত না, তাহার ওই ধুমসি গতরের জন্য। ধুমসিও মহাতাপের হিংসা ছাড়া থাকিত না, ঠিক ছোট বড় ভাই বোনের মতো। শুধু মহাতাপের নয়, বড় বউর হিংসাতেও সে জর্জর। তার একটা কারণও ছিল। সে কারণ হইতেছে বড় বউ আর তার ছোট দেওরটার পরস্পরের নিবিড়তা। বড় বউর জ্বালাতে খেলাঘরে কখনো মানুদা মহাতাপের বউ সাজিতে পায় নাই। আজও তাই। মহাতাপের ও বড় বউর নিবিড় বন্ধন যেন আরও নিবিড়। কত হাসি, কত ঠাট্টা, কত পরামর্শ। মহাতাপের উঠিতে বড় বউ, বসিতে বড় বউ, বড় বউ যেন সব। তাহার জপের মালা ইষ্টকবচ। আর মানুদা যেন কাঠকুড়ানি, পথের কণ্টক। তাহার কান যেন মহাতাপের কটু কথা শুনিতে, তাহার পিঠ যেন 82 সিক্কা ওজনের কিল খাইতে সৃষ্ট হইয়াছে। শ্বেতাবেরও এটা ভালো লাগে না। না লাগিবারই কথা। সৌন্দর্যের ধনে দেউলিয়া সে। সুস্থ সবল পুরুষত্ব ভরা মহাতাপের সঙ্গে সুন্দরী বড় বউর পরম নিবিড় ভাব তাহার সহ্য হয় না। সকল জিনিসেরই একটা সীমা আছে। এ যে সীমা ছাড়াইয়া গিয়াছে। বাহিরের 5 জনে 5 কথা বলে, তাহার মনও তাহাতে সায় দেয়। কিন্তু এ যে ঘরের কেলেঙ্কারি, আর তেজস্বিনী বড় বউর জবাবগুলিতেও যেন খুরের ধার, বলিতেও কিছু সাহস হয় না। তবু সে কখনো কখনো বলে, জানো, সব জিনিসেরই মাত্রা আছে, সবই হিসেব করেও। বড় বউ বলে, পাটোয়ারি জালিয়াতি বুদ্ধিতে এ হিসেব করা যায় না, বুঝলে? তুমি অতি ইতর, অতি অধম। একেবারে প্রথম ভাগে নামাইয়া তাহাকে অচল করিয়া দেয়। শ্বেতাবের আর বাক্য সরে না, অগত্যা সে ধারাপাতে সরিয়া পড়ে। সদরে গিয়া সুদ কষে। সে হিসাবও তাহার ভুল হইয়া যায়। অন্দর হইতে বড় বউর খিলখিল হাসি, মহাতাপের উচ্চহাস্য আর মানুদার অসন্তোষ ভরা ঝঙ্কারে তাহার সব গোলমাল হইয়া যায়। সে হিসাবের খাতা বন্ধ করিয়া ভাবে, ভিন্ন হওয়াই ভালো। কিন্তু এত বড় বিষয়, তাহার বুকের রক্তের চেয়েও প্রিয়, এ বিষয় সে বহু কষ্টে রক্ষা করিয়া দাঁড় করাইয়াছে, তাহাই 2 ভাগ হইবে। তার চেয়ে ওরা যা করে তাই ভালো। আক্রোশটা পড়ে 16 আনা ওই বড় বউর উপর। সে আপন মনেই ভাবে, তার চেয়ে দুষ্টা নারী ত্যাগ করাই ভালো। কত সময় মুখ ফুটিয়া বাহির হইয়াও যায়, বিয়ে করব ফের, দুষ্টা ভার্যা। কিন্তু তাও করা যায় না। ছোট এতটুকু একটা চারাগাছ টানিলে তলার মাটি ফাটিয়া যায়। তা দীর্ঘ 16 বছর ধরিয়া যে বুকের মাঝে আছে, তাহাকে টানিয়া ফেলিয়া দেওয়া তো সোজা নয়।
বড় বউ আসিয়াছে 9 বছরেরটি, আর আজ তার বয়স 25। সেতাব উন্মাদ হইয়া ওঠে। তাহার সময়ে সময়ে ইচ্ছা করে ঘরে আগুন দিয়া বড় বউ আর মহাতাপকে খুন করিয়া পলাইয়া যায়। এ ভারতে নারীর অধিকার লইয়া লঙ্কাকাণ্ড, কুরুক্ষেত্র ঘটিয়া গিয়াছে। সরকার গোষ্ঠী তো তাসের ঘর। সেদিন মহাতাপের ছাতু খাইতে স্বাদ হইয়াছিল। সকালেই বাড়ি হইতে বাহির হইবার সময় বড় বউকে হুকুম হইল, বউ, আজ ছাতু খেতে হবে ভাই, নতুন গুড় দিয়ে না হলে। বড় বউ হাসিয়া বলিল, না হলে মেরে ছাতু করে দেবে? মারধরের কথায় কথাটা জমিয়া উঠিল। মহাতাপের ভালো লাগিল। সে বসিয়া প্রবল উৎসাহে কহিল, মায়েরই বলছি বউ, মনে হয় একবার দিই ওই ধুমস গতর ভেঙে, ছাতু মাখার মতো চটকে দিতে ইচ্ছে করে। একটি ছাড়া গাঁজার পয়সা আর মেলবার জো নেই। ছোট বউ মানদা ও ঘরে যাইতে যাইতে কুট কাটিয়া যায়, এরপর আর তাও জুটবে না, চোখ থাকতে কানার ওই হয়। ওই এক কথাতেই আগুন ধরিয়া যায়। মহাতাপ ডাক ছাড়িয়া লাফ দিয়া ওঠে, কি বললি, আমি কানা? ধুমসি নেতারাজ। বড় বউ হাতের কাজ ফেলিয়া চট করিয়া মহাতাপকে ধরিয়া বলে, ছি, মেয়ে মানুষের গায়ে হাত তোলা কি? বসো বসো। ছোট বউ কিন্তু থামে না। বড় বউর করুণায় তাহার বাঁচিতে স্বাদ হয় না। সে ঝঙ্কার দিয়া বলে, না না, বসবে কেন? দাও না তোমার পোষা কুকুর ছেড়ে। দুর্দান্ত মহাতাপ বড় বউর হাত ছাড়াইয়া দিয়া মানদার ঘাড় চাপিয়া ধরে। বড় বউও পিছন পিছন গিয়া মহাতাপকে কহে, ছাড়ো বলছি, ছাড়ো। কণ্ঠে বেশ প্রভুত্বের সুর। সে প্রভুত্ব খর্ব হয় না। মহাতাপ মানদার ঘাড় ছাড়িয়া দিয়া সরিয়া আসে, যেন জাদুকরীর মায়ামুগ্ধ হিংস্র পশু, কিন্তু শাসাইয়া আসে। আচ্ছা থাক তুই, তোকে বিদেয় আমি করবই, তোর সঙ্গে ঘর করা আমার পোষাবে না। বড় বউ মানদাকে সম্মুখ হইতে সরাইয়া দিয়া আসিয়া বলে, কি বলো তুমি, ঠিক নেই। ছেলের মা বিদেয় করবে কি? মহাতাপ বলে, দেখো তুমি, সে আমি ঠিক করে রেখেছি। বড় বউ বলে, কি করবে শুনি? মহাতাপ খুব বিজ্ঞভাবে একগাল হাসিয়া বলে, সে বলছি না আমি, সে আমার মনেই আছে। বড় বউ হাসিয়া বলে, আমাকে বলবে না ভাই? মহাতাপ ঘাড় নাড়িয়া হাসে, বলে, না, সে দেখো তুমি, আমি তাক লাগিয়ে দেব। বড় বউ বলে, ভালো ভাগ্যি আমার, তুমি যে মনের কথা মনে রাখতে শিখেছ, এও আমার ভাগ্যি। মহাতাপ বলে, বউ, আজ ভাই আমাকে 8 আনা পয়সা দিতে হবে। বড় বউ বলে, আমি মেয়ে মানুষ, পয়সা কোথা পাবো ভাই? মহাতাপ সবিস্ময়ে কহে, তুমি বাড়ির লক্ষ্মী, তোমার পয়সা নেই বউ? বড় বউ হাসিয়া কহে, মেয়ে মানুষ পয়সা কোথা পাবে বলো? তোমরা দেবে তবে তো। তোমার দাদা। মহাতাপ পরম ভক্তিভরে বলে, রাম ও রাম, সকালবেলা চামারের কথা ছাড়ান দাও তো। বড় বউ বলে, তাই তো বলছি, তাকে তো জানো, সে কি? মহাতাপ বলে, এত খাতির কিসের বলো তো? চামার বলছো না যে, সে তাকে, ইহ, যেন গুরু ঠাকুর। বড় বউ হাসিয়া বলে, তাই না হয় বললাম, সে তো একটা পয়সাও কখনো দেয় না, আর তোমার তো। মহাতাপ জাগ্রত হইয়া বলে, দাঁড়াও, এবার আমি মহালে যাব, নিশ্চয় যাব, পালকি চেপে। বড় বউ বলে, সে সুবুদ্ধি হলে যে আমি বাঁচি, খেয়ে মেখে বাঁচি, গাছের আমড়া দেখে ভাত খেতে হয় না। মহাতাপ বড় বউর মুখপানে তাকাইয়া থাকে। বড় বউ বলে, জানো না বুঝি তোমার দাদা মেয়েদের কি ব্যবস্থা করেছে? মেয়েদের গাছের আমড়া দেখে দেখে ভাত খেতে হবে,
বলিয়া খিলখিল করিয়া হাসে। মহাতাপ বলে, বউ, আজ থেকে আমার খাবার দুজনে ভাগ করে খাবো। দূর পাগল, আমায় না, মানুকে দিতে হয়। ওই ধুমসিকে? কভি না। মহাতাপ রাগ করিয়া চলিয়া যায়। ধুমসি কিন্তু আড়ালেই ছিল। সে ডাকে। মহাতাপ কহে, কি পয়সা চাইছিলে না? হ্যাঁ, 8 আনা। পেলে? না, বউ কোথা পাবে? তা বটে, জ্ঞাতির কাছে লক্ষ্মী ও গরিব সেজেছিলেন। এই নাও, জিতা রহ, জিতা রহ বলিয়া মহাতাপ আধুলিটি তাহার হাত হইতে লইয়া পকেটে রাখিতে রাখিতে কহে, আচ্ছা, পেলে কোথায় বলো দেখি? সেই চামড়া চোখোদায় বুঝি? বুঝেছি। বউ আমাকে ভালোবাসে কি না, তাই তোমাকে টাকা এনে দেয়। আচ্ছা, আমিও দেখছি। মানদা হাসিবে না কাঁদিবে বুঝিতে পারে না। শেষে কাঁদেই, আর আপনার বাপকে গালি পারে, আর পারে ভগবানকে। ওদিক হইতে বড় বউ হাঁকে, ছোট বউ, ও ছোট বউ। মানদার অঙ্গ জ্বলিয়া যায়। কেমন করিয়া সে যে শোধ তুলিবে ভাবিয়া পায় না। বড় বউ সাড়া না পাইয়া কহে, বলি, করছিস কি ছোট বউ? আমার পিণ্ডি দিচ্ছিস নাকি? মানদা ঝংকার দিয়া বলে, তোমায় দিতে যাব কেন বলো? দিচ্ছি যে আমার অদেষ্ট তৈরি করেছে সেই মুখ পোড়ার। দেখা পাই তো দেখি আমি একবার। বড় বউ ওইখান হইতে বলে, মুখ পোড়া বড় ভীতু লো, সে কিছুতেই দেখা দেবে না। মিছে ঘরে বসে আছিস, আয় দেখি আমার কাজটা একটু এগিয়ে দিবি। মানদার ইচ্ছা করে তাহা হইলে মুখ পোড়ার পাওনা গণ্ডাটুকু ওই মুখপুরীর পিঠেই ঝাড়িয়া দেয়, কিন্তু আর এক মুখ পোড়ার ভয়ে তাও পারে না। সেদিন মহাতা বাড়ি ফিরিল বেশ একটু রঙের মাথায়। বড় বড় চোখ দুটো লাল, আর ঢলঢল সারা দেহখানাই যেন টলে। মুখখানা রাঙা অথচ থমথমে। সে আসিয়াই গম্ভীর গলায় হাঁকিল, বড় বউ, হামারা ছাতু লে আও। বড় বউ বাহিরে আসিয়াই চমকিয়া উঠিল। সে মহাতাপকে কোনো কথা কহিল না, গম্ভীর কণ্ঠে হাঁক দিল, ছোট বউ। সে কণ্ঠস্বরে এবার মহাতাপও চমকিল। তাহার হিন্দি বাদ কোথায় উড়িয়া গেল। সে বলিল, ছোট বউ তো পয়সা দেয়নি, 8 আনা পয়সা সে কোথা পাবে? মাইরি বলছি, তোমার গা ছুঁয়ে। বলিতে বলিতে সে সরিয়া পড়ে। গায়ে হাত দিয়া মিথ্যা শপথ করিলে অঙ্গস্পৃষ্ট প্রিয়জন যে বাঁচে না, সে মহাতাপ জানিত। আপন ঘরে ঢুকিয়া মহাতাপ দেখে পরিপাটি করিয়া আসনটি পাতা, পাশেই 1 গ্লাস জল। এদিক ওদিক চাহিতেই দেখে কোণে বাটিতে কি ঢাকা রহিয়াছে। ঢাকা খুলিয়া সে বসিয়া গেল। ওদিকে বড় বউ আরও গম্ভীর কণ্ঠে ডাকে, ছোট বউ, বলি, কানে শোনা পড়েছ কবরি? এবার ছোট বউ ফোঁস করিয়া ওঠে। সে পান সাজা ফেলিয়া সম্মুখে আসিয়া বলে, সোনা কোথায় পাবো বলো? সরকার বাড়ির শুয়োরানিরই সোনা জোটে না, তা কোথাকার ঘুঁটে কুড়ুনি। বড় বউ কথার বাঁকা গতির মোড় ফিরাইয়া সোজা কহে, তাই বলি, চালে আমার হিসেব মতো চলে না কেন? চাল বিক্রি করে করে। মানদা ঝংকার দিয়া বলে, করেছি, বেশ করেছি। সরকার বাড়ির চাল চুলো তো কারো বাপের বাড়ি থেকে আসেনি। দোতলা হইতে তীক্ষ্ণ তীব্র কণ্ঠে একটা কথা আসিয়া পড়ে, সেই কথাটাই মনে রাখতে বলো বড় বউ। সরকার বাড়ির চাল চুলো কারো বাপের বাড়ি থেকে আসেনি। কণ্ঠস্বর বড় কর্তা সেতাবের। কথাটার উত্তর মানদার খড় জিহ্বাগ্রে আসিয়া ঘুরিয়া ফিরিয়া মরে, কিন্তু নেহাত লোকলজ্জায় বাহিরে আসিতে পারে না। সে ঘোমটার ভিতর গর্জায়। উপর হইতে বড় কর্তা আবার বলে, যত সব ছোট লোকের ঘরের মেয়ে।
এবার বড় বউ উত্তর দেয়, বাড়ির মেয়েদের কথা কাটাকাটির ভেতর পুরুষ মানুষের কথা কইবার দরকার কি শুনি? আর আমাদের বাপ তোলবাড়ি বা তোমার কি অধিকার শুনি? সঙ্গে সঙ্গে আর একটা ক্রুদ্ধ মত্ত কণ্ঠ শোনা যায়, খবরদার, শুকুনি চামার কিপটে, মেয়েদের কুছ বলেগা তো ছাতু চটকে দেগা। ওহ, বিয়ে করেছে তো মানুষ কিনলিয়া। বড় বউ উপরে ছুটি আসে। ভয় হয় বা সুন্দ উপসন্দের দ্বন্দ্ব বাঁধিয়া যায়। আসিয়া দেখে সুন্দ তখন ঘরে ঢুকিয়া খিল দিয়াছে, আর উপসুন্দ তখনও দরদালানে দাঁড়াইয়া আস্ফালন করিতেছে। চামার কে সাথ হাম নেই রহেগা, কাল হাম ভিন্ন হোগা। হাতে মুখে কালো কালো কি মাখা, তাই চাটিয়া চাটিয়া খাইতেছে। বড় বউ তার হাতখানা ধরিয়া শুকিয়া কহে, এ কি ছাতু না খইল? মহাতাপ দিব্য হাত চাটিতে চাটিতে বলে, কোণে ভেজানো ছিল, গুড় দিয়ে দিব্যি লাগছে। ছাতুই বটে, বলিয়া আর একবার চাটে। বড় বউ বলে, আমার আর ছুটকির মুন্ডু, সে মাথা ঘষবার জন্যে খইল ভিজিয়ে রেখেছিল বুঝি? বড় বউ তাহার হাত ধরিয়া কহে, এসো, হাত ধোবে এসো। যাইতে যাইতে সিঁড়ির পথে আবার কহে, বলি নেশা কি এমনি করেই করে যে স্বাদ আস্বাদ? মহাতাপের আত্মসম্মানে আঘাত লাগে। সে বড় বউর হাত ছাড়িয়া সেই সিঁড়িতে হেঁট হইয়া বসিয়া বড় বউর পায়ের বদলে মাটিতে হাত ঘষিতে ঘষিতে কহে, গুরুর দিব্যি, তোমার পা ছুঁয়ে বলছি, কোন চণ্ডাল মিছে কথা বলে? মিথ্যে বলি তো। বড় বউ শশব্যস্ত হইয়া কহে, আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো, বলিয়া হাতখানা বাড়াইয়া দেয়। বিশ্বাস হলো না? ধরে তুলতে চাচ্ছ? আচ্ছা দেখো। বলিতে বলিতে উঠিয়া গিয়া সিঁড়ির মোড়ের মুখে গড়াইয়া পড়ে। তবু সে বলে, মিথ্যে বলি তো ধুমসির মাথা খাই, বলিয়া পড়িয়া পড়িয়াই গান ধরিয়া দেয়, মূর্খে বলে সুরা, মায়ের প্রসাদ কারণ বাড়ি। বড় বউ পরম যত্নে তাহাকে দুই হাত ধরিয়া তুলিতে চেষ্টা করে। মহাতাপও এবার তাহার গলাটা জড়াইয়া ধরিয়া উঠিতে উঠিতে কহে, যার বড় বউ নেই তার আর কেউ নেই। বড় বউ অতি কষ্টে সোজা হইয়া দাঁড়াইতেই দেখে উপরে সিঁড়ির মাথায় সেতাব, সাপের মতো নিমেষহীন হিংস্র দৃষ্টি তাহার চোখে। চোখাচোখি হইতেই সেতাব বলে, বটে, এই জন্যে এত লোকে দেখি মিথ্যে বলে না। বড় বউ ঘৃণায় মুখ ফেরায়। এপাশেও ঠিক এমনি দুটি চোখের দৃষ্টি তার সর্বাঙ্গে যেন আগুন ধরাইতে চায়। নিচে ঠিক সিঁড়ির মুখে দাঁড়াইয়া ছোট বউ মানদা। মানদা বলে, যা ঘটে তাই রটে, আর তা সত্যই বটে, কথাটা দেখি মিথ্যে নয়, লোকে মিথ্যে বলে না, বলিয়াই চলিয়া যায়। বড় বউ গম্ভীর কণ্ঠে বলে, কি বললি ছোট বউ? নেপথ্য হইতে উত্তর আসে, বলছিলাম আজ মাসের কদিন হলো, জানো গো বড় গিন্নি। বড় বউ মহাতাপকে ছাড়িয়া দিয়া পাথরের মতো দাঁড়াইয়া রহিল। মহাতাপ আবার সিঁড়িতে পড়িয়া গিয়া বিড়বিড় করিয়া কি বলিতে লাগিল। ক্ষণেক পরে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বড় বউ বহু কষ্টে মহাতাপকে তাহার ঘরে শোয়াইয়া দিল। তারপর নিচে আসিয়া দাওয়ার উপর নির্বাক হইয়া বসিয়া রহিল। এই অকল্পিত অসম্ভব আঘাতে তাহার স্নায়ু, শোণিত প্রবাহ, হৃৎপিণ্ড সব যেন নিশ্চল অসাড় হইয়া গিয়াছে। কতক্ষণ কাটিয়া যায়, উপর হইতে শব্দ ওঠে, ওয়াক ওয়াক। মহাতাপ বমি করে। মানদা তাড়াতাড়ি উপরে যায়। ক্ষণ পরেই মত্ত কণ্ঠে শোনা যায়, নেহি মাংতা, ভাগো তুম, ভাগো ধুমসি, গিদ্ধার বদনী, ভাগো। মানদার তীব্র কণ্ঠ শোনা যায়, কে তোমার চাঁদ বদনী আছে শুনি? নরক সাফ কে করে দিয়ে যাবে শুনি? মহাতাপ হাঁকে, বড় বউ, বড় বউ। মানদাকে পিছন হইতে আকর্ষণ করিয়া বড় বউ বলে, পাগলের কথায় রেগে কি হবে, সরে আয়, আমি পরিষ্কার করে দিই।
মানতা একটা অগ্নিদৃষ্টি হানিয়া কি বলিতে যাইতেছিল, কিন্তু বলা হইল না। শ্বেতা বাহিরে আসিয়া দাঁড়াইয়াছিল। সে বাহিরে যাইতে যাইতে বলিয়া গেল, একগাছা দড়ি নিয়ে গলায় দিও। তাহার বুকের পুঞ্জিত ঈর্ষা ফাটিয়া পড়িতে চায়। এই ছাতু পর্বের ফলেই সরকার বাড়িতে সত্য সত্যই কুরুক্ষেত্র বাঁধিয়া গেল। শ্বেতাবের মনে মহাতাপ ও বড় বউর নিবিড় আকর্ষণের ফলে যে স্বাভাবিক সন্দেহ ছিল, সে আজ ভীষণ আকার ধারণ করিল। শ্বেতাবের আর সহ্য হইল না। ঠিক পরের দিনই সে প্রাতঃকালে সদরে বসিয়া মহাতাপকে ডাকিয়া বলিল, তোমার সম্পত্তি তুমি বুঝে নাও, এক জায়গায় থাকা আর পোষাবে না। মহাতাপ প্রবল উৎসাহে বলিল, বহুত আচ্ছা, আমিও তাই চাই। আর বড় বউ বলছিল, গাছের আমড়া দেখে সে আর ভাত খেতে পারছে না। পাগলের প্রলাপ সবসময় বোঝা যায় না। তবুও শ্বেতাব তার মুখে বড় বউর দুঃখের কথা শুনিয়া জ্বলিয়া গেল। সে দাঁতে দাঁত ঘষিয়া আপন মনেই কহিল, হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে দুধে ভাতে খাবে। মহাতাপ কিন্তু কথাটা শুনিল না। তৎপূর্বেই উঠিয়া বাড়ির দিকে চলিল সুসংবাদটা দিতে। শ্বেতাব আবার তাহাকে ডাকিল, শোন। কি? আজই সব ভাগ হবে। আমি মাতব্বর মুরব্বীদের খবর দিয়েছি। আমাদের পাড়ার রামবাবু, তারুজাঠা, ইন্দিরা দাদা, ও পাড়ার ফকির মোড়ল, কালাচাঁদ বাবু। দেখ, এছাড়া আর কাউকে ডাকবো? মহাতাব বলে, আবার কে? ওই হবে। বেশি কথা বলিতে আর তাহার বিলম্ব সহিতেছিল না। সে সায় দিয়া বাড়ি ফিরিল। শ্বেতাব হাঁকিল, সরকার মশায়। সরকার আসিয়া সবিনয়ে ঘাড় বাঁকাইয়া দাঁড়াইয়া হাত কচলায়। শ্বেতাব বলে, পালকি বেহারা বলে রাখুন, বড় বউ কাল বাপের বাড়ি যাবে। আর একটি কোণে, আচ্ছা সে পরে হবে। বাড়ির বাহির হইতেই মহাতাপ হাঁকে, বড় বউ, বড় বউ। রান্নার শালে বড় বউ বসিয়া বাটনা বাটিতেছিল। সে তাহার ডাকে আজ আর হাসিয়া সাড়া দিল না, শুধু মুখ তুলিয়া চাহিল, দারুণ বিষণ্ণ মুখ। সে মুখ কিন্তু আজ মহাতাপের চোখে পড়িল না। উৎসাহে বলিল, কি দেবে বলো? বড় বউ চুপ করিয়া থাকে। মহাতাপের তা ভালো লাগে না। সে প্রবল ধমক দিয়া বলে, বলি কথা কইছ না যে? বড় বউ ম্লান হাসি হাসিয়া কহে, কি বলবো বলো? কথার জবাব পাইয়া মহাতাপ বড় খুশি। সে বলে, এখন দুটো জোয়ান মৌরি দাও দেখি, ছাতুর অম্বল এখনো মরেনি। বড় বউ বলে, জোয়ান মৌরি তোমাদের বাড়িতে কখনো আসে যে পাবে? কেন? ওই যে রান্নার পাটায় রয়েছে, ওই যে। বড় বউর অতি বিষণ্ণ মুখও কৌতুকে ঈষৎ উজ্জ্বল হইয়া ওঠে। সে বলে, আমার পোড়া কপাল, ও যে ধনে আর সম্বর। মহাতাপ দিব্য বলে, বেশ, ওই তো রোজ নিয়ে খাই আমি, ওতেই তো আমার বেশ অম্বল মরে। বলিয়া নিজেই দুইটা ধনে তুলিয়া মুখে দিয়া চিবাইতে চিবাইতে বলে, হ্যাঁ, তারপর শোনো, আর আমরা দেখে ভাত খেতে হবে না। আজ ঠিক হয়েছে, আজই ভিন্ন হব, বিষয় ভাগ হচ্ছে। ওপাশ হইতে মানদা বক্র হাসি হাসিয়া বলিল, তবে তো বড় বউর মাছের মুড়োর বরাদ্দ হবে। আনন্দে বিভোর মহাতাপ আজ আর রাগে না। সেও ব্যঙ্গ করিয়া কহে, না তুই খাবি। বুঝলে বড় বউ, চিমড়ের হাত আর ধুমসির বেরর বেরর আজ থেকে ঘুচবে। আমি হাঁপ ছেড়ে বাঁচব। বড় বউ তাহাকে বাধা দিয়া হাসিয়া ছোট বউকে বলে, কি করব বল ছোট বউ, ভাসুর তোর আমাকে নেবে না। আমার আমরা দেখে দেখে ভাত খাওয়া সত্যই ঘুচেছে। মহাতাপ মাটিতে একটা চাপড় মারিয়া বলিয়া ওঠে, নিশ্চয়, নইলে আমার নামই মিছে, দেখো তুমি।
আর ধুমসি, বুঝলি কি না, এমন ভাগ করব যে তোর ও বেরর বেরর জন্মের মতো ঘুচাবো, তবে আমার নাম। বড় বউ ম্লান হাসি হাসিয়া দীর্ঘশ্বাস ফেলে। মানদা খুশি হইয়া ১.৫ বছরের ছেলেটাকে লইয়া বুকে চাপিয়া আদর করে। ৫ পঞ্চায়েত মিলিয়া বিষয় ভাগ করিল। মহাল, জমি, পুকুর, বাগানবাড়ি, বাসন, আসবাব সমস্ত। সেতাব কহিল, আজই তাহলে বাড়ির সীমানা নির্দিষ্ট করে পাঁচিল গাঁথতে লাগানো হোক। ইট, মশলা, রাজমজুর সবই মজুদ। একজন পঞ্চায়েত বলে, তাড়াতাড়ি কি? সেতাব বলে, জানেন না, এরপর সীমানা শহরাদ্দ নিয়ে কত গোলমাল হয়। তাহাই হইল। বাড়ির পাঁচিল উঠিতে আরম্ভ করিল। বড় বউ বলিয়া হাঁকিতে হাঁকিতে মহাতাপ পরম আনন্দে আপন ঘরের দাওয়ায় গিয়া উঠিল। মানদা কাপড় সাঁটিয়া বাসন আসবাব ঘরে তুলিতেছিল। বিরক্তিপূর্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাহার কার্যের পানে একদৃষ্টি চাহিয়া থাকাতেও যখন তাহার ওই দৃষ্টির সূচিকায় মানদার চৈতন্য হইল না, তখন সে বলি হচ্ছে কি? মানদা একগোছা বাসন তুলিয়া তাহার পানে না তাকাইয়া চলিতে চলিতে বলে, চোখের মাথা খেয়েছ নাকি? মহাতাপ চটিয়া কহে, চোখের মাথা খাইনি, তোর মাথা খাবো বলিয়া গিয়া তাহার কাঁধে একটা কর্কশ ঝাঁকানি দিয়া বলে, তুই এখানে কেন? মানদা এবার আর কিছু বলিতে পারে না। সে পরম বিস্ময়ে হতবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া থাকে। মহাতাপ আবার কহে, যা তুই নিজের ভাগে যা, ওই বড় তরফ, বড় বউ এখানে আসবে। মানদার হাত হইতে বাসনের গোছাটা ঝনঝন করিয়া পড়িয়া যায়। ঘৃণা তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর মুখের পানে কিছুক্ষণ চাহিয়া থাকে। তারপর সব ফেলিয়া দিয়া ঘরের দুয়ার বন্ধ করিয়া মেঝেতে লুটাইয়া কাঁদে। মহাতাপ অতি রোষে পঞ্চায়েতের সম্মুখে গিয়া হাজির হইয়া বলে, বাহ, এ কেমন হলো? বড় বউ নিজে আমাকে বলেছে দাদা তাকে নেবে না, তাই আমি কিছু বলিনি। এখন ছোট বউ কেন আমার ঘরে গিয়ে জ্বালাচ্ছে? পঞ্চায়েতের পঞ্চবিজ্ঞ মস্তিষ্ক এ কথার মাথামুন্ডু কিছুই ঠাওর পায় না। তাহারা অবাক হইয়া তাহার পানে তাকাইয়া থাকে। সে আবার বলে, এখন আপনারাই ভাগ করে দেন। ভাগের সময় একটি কথাও আমি বলিনি। আমি বলছি বড় বউ আমার ভাগে। সর্বাপেক্ষা প্রবীণ ফকিরমণ্ডল অবাক হইয়া কহে, বউ ভাগ? অসহিষ্ণু মহাতাপ বলে, হ্যাঁ, ছোট বউ দাদার ভাগে। কথাটায় পঞ্চায়েত পঞ্চমুখে রাম নাম স্মরণ করে। সেতাব কানে আঙুল দেয়, চক্ষু তাহার জলে। মহাতাপ ছাড়ে না। সে আপনার মনেই বলিয়া যায়, ছোট বউ তাকে দেখতে পারে না, ছোট থেকে ওর সঙ্গে তার ঝগড়া, আর দাদা নিজে বড় বউকে নেবে না বলেছে। পঞ্চায়েত সেতাবের মুখপানে চায়, সম্মতির জন্য নয়, শেষের কথাটার সত্যতা নির্ধারণের জন্য। সেতাব দৃষ্টির প্রশ্ন বুঝিয়া বলে, নিঃসন্তান বংশ তো চাই, জানেন তো, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। নিশ্চয় নিশ্চয়। ৫ পঞ্চায়েত এক বাক্যে কেরামত করিয়া ওঠে। মহাতাপ বলে, তাহলে? ও পাড়ার রামবাবু বলে, এত গাঁজা খেও না মহাতাপ, এত গাঁজা খেও না, একে পাগল আরও পাগল হবে। কেন? নইলে বউ ভাগ করতে বলো, বউ কি ভাগ হয়? প্রবল প্রতিবাদে হাত চাপড়াইয়া মহাতাপ বলে, আলবাত হয়, কেন হবে না শুনি? ওই তো সতীশবাবুদের বাড়ির পদ্মা বউ আর কাঞ্চন বউ। আহ, ওদের একজন হলো মা আর একজন হলো নিঃসন্তান খুড়ি। মহাতাপ আর দাঁড়াইয়া শোনে না। সে আপন মনেই বকিতে বকিতে চলিয়া যায়। যত সব কাজীর বিচার, পঞ্চায়েত না আমার ইয়ে। ঘটনার দিন রাত্রেই সেতাব বড় বউকে শাসাইয়াছিল, এসবে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তোমাতে তার বেশ পরিচয় পাচ্ছি।
আনন্দময়ী বড় বউ সেদিন সেই অকল্পিত অসম্ভব আঘাতে যেন মুখ হইয়া গিয়াছিল। আর জঘন্য কথার উত্তর দিতে প্রবৃত্তি হইল না। সে শুধু তাহার পানে একবার চাহিয়া মুখ ফিরাইল। সেতাবের রাগ তাহাতে বাড়িয়া যায়। মেয়ে মানুষের এত তেজ, দোষ করিয়া আবার চোখ রাঙায়। সে কহিল, মনে হচ্ছে গলায় পা দিয়ে মেরে ফেলে দিই। বড় বউ শান্ত কণ্ঠে বলে, তাই দাও, তাই দাও। সেতাব এদিক ওদিক অল্পক্ষণ ঘুরিয়া শেষে বিছানায় শুইয়া বলিল, না, দুষ্টা স্ত্রী আর সাপ দুই সমান, খুনের দায়ী বা পড়ি কেন? তুমি মা বাপের ছেলে, মা বাপের কাছে যাও, আমি হাঁপ ছেড়ে বাঁচি, খোরপোশ দেবো আমি, বলিয়া শুইয়া পড়ে। বড় বউ মেঝে আঁচল বিছাইয়া শোয়। তাই বড় বউ ভাগের দিন ছোট বউকে ও কথাটা বলিয়াছিল। আজ সন্ধ্যায় সেতাব আসিয়া খটখট করিয়া উপরে উঠিয়া গেল। বড় বউ সম্বন্ধে তাহার যদি বা কোনো দ্বিধা ছিল, তা আর এখন নাই। মহাতাপের বউ ভাগের কথায় সকল দ্বিধা ঘুচিয়া গেছে। ছি 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 ছি, পঞ্চায়েতে মনে করিল কি, 5 জনের যে আর সন্দেহ রহিল না, আর 5 জনেরই বা দোষ কি? অতি আকর্ষণ ভিন্ন কি মহাতাপ ও কথাটা বলিতে পারিত? উপরে খাবার ঠাঁই তৈয়ারি ছিল। বড় বউ ভাতের থালাটা লইয়া গিয়া নামাইয়া দিল। সেতাব অতি রোষে পায়ে করিয়া থালাটা সরাইয়া দিল। বড় বউ এক দৃষ্টে তাহার মুখের পানে চাহিয়া কহিল, আমার ছোঁয়া খাবে না? সেতাব তাহার মুখের পানে তাকাইয়া কেমন হইয়া গেল। এমন সংযত দৃপ্ত মহিমা সে কখনো দেখে নাই। সে চোখ নামাইল। বড় বউ ধীরে ধীরে থালাখানি তুলিয়া লইয়া যাইতেছিল। সেতাব পিছন হইতে বলিল, কাল তোমায় যেতে হবে। বড় বউ পিছন ফিরিয়াই ঘাড় নাড়িয়া সম্মতি দেয়। বেশ। সেতাব আবার বলে, গহনাগাটি কিছু পাবে না তুমি। দৃঢ় পদক্ষেপে অকম্পিত শেখার মতো দৃপ্ত মূর্তিটি তখন চলিয়া গিয়াছে। সেতাব আপন মনেই দাঁতে দাঁত ঘষে। বড় বউ কিন্তু আর আসে না। সময়ের সঙ্গে সঙ্গে সেতাবের উৎকণ্ঠা ও উগ্রতার সীমা থাকে না। গলায় দড়ি দিল নাকি? সেই মুখখানির চোখ বড় হইয়া আসিতেছে, জিভ বাহির হইয়া পড়িয়াছে। সেতাবের বুকখানা ফাটিয়া যায়। সে তাড়াতাড়ি ডাকে, বড় বউ, বড় বউ। উত্তর নাই। সেতাবের মনে বিদ্যুতের মতো একটা কথা জাগিয়া ওঠে, হয়তো মহাতাপের কাছে। সে দেওয়ালে ঝুলানো মরিচা ধরা তলোয়ারখানা লইয়া বাহির হইয়া পড়ে। কিন্তু বেশি দূর অগ্রসর হইতে হয় না। সামনের খোলা বারান্দায় বড় বউ নিষ্পন্দ পড়িয়া। ডাকিতে তার ভরসা হয় না। অপরাধীর মতো সে ঘরে আসিয়া শোয়। ভোরবেলা তার ঘুম ভাঙিয়া গেল। কে যেন ঘর হইতে বাহির হইয়া যায়। সেতাবও তাড়াতাড়ি উঠিয়া পড়ে। হ্যাঁ, বড় বউই বটে। পা টিপিয়া টিপিয়া যাওয়ার ভঙ্গিতে সেতাবের সন্দেহ জাগে। সেও পিছন ধরিয়া চলে। বড় বউ গিয়া মহাতাপের ঘরে ওঠে। তখন পূর্ণ প্রভাত হয় নাই। মহাতাপ গালে হাত দিয়া আকাশ পাতাল কত কি ভাবিতেছে। পঞ্চায়েতের পঞ্চ প্রবীণ মস্তিষ্ক দত্ত জ্ঞানে তাহার আক্কেল জন্মাইয়া গেছে। মানদা ঘরে শুইয়াই আছে। বাসন আসবাব সব এখনও বাহিরে পড়িয়া। বড় বউ চুপি চুপি আসিয়া মহাতাপের সম্মুখে দাঁড়াইল। মহাতাপ সানন্দে বলিয়া উঠিল, বড় বউ। ঘরের মধ্যে মানদার বুকে যেন আগুন জ্বলিয়া ওঠে। সে উঠিয়া বসে, উদ্গ্রীব হইয়া শুনে। বড় বউ মৃদুস্বরে বলে, চুপ করো, আস্তে কথা কও, এইটে নিয়ে রাখো, বলিয়া কাপড়ের ভিতর হইতে একটা ছোট পুঁটুলি বাহির করিয়া সম্মুখে ধরে। মহাতাপ বলে, কি এ? মৃদুস্বরে বড় বউ বলে, টাকা। তোমার দাদা তোমাকে নগদ টাকায় ফাঁকি দিয়েছে। যা পেরেছি এনেছি, নাও।
মহাতাপের বুদ্ধি মহাতাপেরই ভালো। সে বলে, না, নিয়ে কি করব আমি? এ প্রশ্নের উত্তর বড় বউও দিতে পারে না। শেষে সে বলে, তোমার না দরকার থাকে মানু, খোকা। উদাসভাবে মহাতাপ বলে, দাওগে তবে সেই ধুমসিকে, আমি আর ঘরেই থাকব না। অতি ম্লান হাসি হাসিয়া বড় বউ তাহার মাথায় হাত দিয়া বলে, ছি, পাগলামি কি করে, ঘরে থাকবে না কি? মহাতাপের কণ্ঠস্বর ভাঙিয়া পড়ে। সে বলে, কার কাছে থাকবো বৌদিদি? মা নেই, বোন নেই। বড় বউর চোখে জল আসে। প্রাণপণে অশ্রু রোধ করিয়া সে হাসিয়া তরলভাবে কহিতে চাহিয়া বলে, কেন বউর কাছে, মানুর কাছে? ধ্যাত, বউ বুঝি সব? মা বোন নইলে কি ঘর বৌদিদি? বড় বউ কথাটা তরল করিবার চেষ্টাতেই পরিহাস করিতে চায়। তা আমিও তো মা বোন নই। মহাতাপ বলে, না, কিন্তু তুমি যে বড় বউ, তুমি থাকলে মা বোনের কষ্ট যে বুঝতে পারি না আমি। দাদা তো কথাই কয় না, আমি যে ভিখিরি, বলে মুখু ভাঙ, বউ আড়ালে বলে মুখ পোড়া। তুমিই শুধু ভালো কথা বলো। বড় বউ আর অশ্রুরোধ করিতে পারে না। পিছন হইতে মানদা গায়ে হাত দিয়া বলে, দিদি, ওটা তোমার কাছেই রাখো না, ওকে তো জানো, আর আমি তো বড় উড়নচণ্ডে। মহাতাপ বলে, শুনছ বড় বউ, শুনছ? মান না খেলে। বড় বউ ম্লান হাসি হাসিয়া বলে, তুমি একটু থামো ভাই, এটা তুই রাখ মানু, কাল তো বলেছি আমার এ বাড়ির ভাত উঠেছে। সব বলিনি, শোন, আজ পালকি আসছে, আমার বনবাস, তোর ভাসুর আবার বিয়ে করবে। মহাতাপ আর চুপ করিয়া থাকে না। সে স্বভাবসিদ্ধ উচ্চকণ্ঠে বলে, কি বিয়ে করবে? বড় বউ জোরহাত করিয়া বলে, চুপ করো ভাই, চুপ করো, রাজমজুর আসতে শুরু করেছে। মহাতাপ চুপ করিয়া যায়। ওদিকে ঘরের মাঝে খোকাটা জাগিয়া কাঁদিয়া ওঠে। বড় বউ বলে, খোকা উঠেছে ছোট বউ, ওকে আনতো, যার ধন তাকেই আমি দিয়ে যাব। ছোট বউ খোকাকে লইয়া আসে। বড় বউ তাহাকে কোলে লইয়া বলে, নাও তো বাবা, বলিয়া টাকার পুঁটুলিটা তার হাতে দেয়। কথা শুনিতে শুনিতে শ্বেতাবের সর্বাঙ্গ হিম হইয়া যায়, চোখ দিয়া জল আসে, একটা দীর্ঘশ্বাস ফেলে, বুকটা হালকা হইয়া ওঠে। সে ডাকে, বড় বউ। সকলে শ্বেতাবকে দেখে। মহাতাপ বলে, শুকুনি সব শুনছিল বড় বউ, আমি বলি দরজার আড়ালে ওটা কাপড় বুঝি। শ্বেতাব ফটফট করিয়া চটিটা টানিতে টানিতে আসিয়া কহে, টাকাটা দাও তো, ছেলে মানুষ কোথা ফেলবে। বলিয়া টাকাটা লইয়া বলে, দাও তো একবার, খোকামণিকে কোলে করি। বলিয়াই নিজেই বড় বউর কোল থেকে তাকে টানিয়া লইয়া চুমু খাইয়া বলে, আমি সব শুনেছি বড় বউ। বড় বউ চুপ করিয়া থাকে। শ্বেতাব আবার বলে, এতে খোকার একগা গহনা হবে, কি বলো? বলিয়া টাকার পুঁটুলিটা নাড়িয়া ওজন দেখিল। আবার বলে, বংশের মানিক, খালি গায়ে ভালো লাগে না, খোকার হয়েও তোমার আর ছোট বৌমার দুখানা করে হবে, কি বলো? আহ, কি যে তোরা ঠন ঠন করিস বাবু, যা যা, এখানে পাঁচিল গাঁথতে হবে না, সদরের পাঁচিল যেটা ভেঙে গেছে গাঁথগে যা, আর বলগে যা, পালকি চাইনে। বড় বউ স্বামীর মুখপানে তাকায়। শ্বেতাব অতি মিষ্ট হাসিয়া কহে, কত ভুল মানুষের হয়, বলিয়া খোকাকে আড়াল দিয়া হাত জোর করে। রাজমজুর চলিয়া যায়। বড় বউ কাঁদে, মানদা হাসে,
মহাতাপ অবাক। খোকামণিকে আদর করিতে করিতে সেতাব বলে, গ্রহের ফের আর কি, কতগুলো টাকা নষ্ট। পাঁচিলটা গাঁথা টাকা গেল, আবার ভাঙতে। মহাতাপ এতক্ষণে লাফাইয়া উঠিয়া বলে, হ্যাঁ, তোমার মতো চামদড়ির পয়সা লাগে, ও পাঁচিল আমি 3 লাথিতে। বড় বউ মহাতাপের হাত ধরিয়া বলে, থাক, শেষটা আমাকে পদসেবা করিয়ে ছাড়বে, সেঁক করতে আমি পারব না। সেতাব হা হা করিয়া হাসে, এটা তাহার নূতন। এতক্ষণ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বড় বউ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।